রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, এক দৌড়ে রাস্তায় চলে এলো। চোখের পানিগুলো একদম বেসামাল হয়ে পড়েছে, বারবার ঝাপসা হয়ে আসছে চোখ। তবে আয়রার সেদিকে কোনো খেয়াল নেই। এক মনে আয়েশের হাসি মাখা মুখ আর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার কথা ভেবে আয়রা সড়কের দ্রুত ছুটে চলা গাড়িগুলোর মাঝ দিয়েই হাঁটা শুরু করলো। একটাই ভাবনা, আয়েশ কি তার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে? কিন্তু আয়রা তো এইটাই চেয়েছে যে আয়েশ সুখে থাকুক। তাহলে এখন কেন ভেতরটা এত বিচ্ছিন্ন লাগছে? আয়রা রাস্তার মাঝে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে দিল। হুট করেই হাঁটার গতি কমিয়ে দেওয়ায় ছুটন্ত একটা গাড়ি আয়রাকে প্রায় পিষে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতির উদ্ভব হয়ে গেল। লোকের অনবরত হর্ন যেন আয়রার কর্ণপাত হচ্ছে না। ঠিক তখনই আয়রা বলে চিৎকার দিয়ে আয়েশ আয়রাকে টেনে নিজের বুকে নিয়ে আসলো। আয়রা তো জায়গাটাকে উপলব্ধি করতে পারে। আরো কতবার এই বুকে আয়েশ তাকে আগলে ধরেছে। আজ এত দিন পর এই জায়গায় আবার স্থান পেয়ে আয়রা যেন সবকিছু ভুলে গেল। শরীরের সর্বশক্তি দিয়ে আয়েশকে জেকে ধরল। কিছু মুহূর্ত, কিছু নীরব ভাষা, কয়েকটা নিঃশ্বাস মাঝে মাঝে এতটা আপন হয়ে থাকে যে বিরতিহীনভাবে তাকে উপলব্ধি করা ছাড়া আর কোনো উপায়ন্তর থাকে না। মনে হয় এই মুহূর্তটা এখানেই থেমে যাক। আয়াস তার অরুকে এমনভাবে মিশিয়ে নিয়েছে তার সাথে যেন আয়রা চাইলেও তার কাছ থেকে দূরে যেতে না পারে, একদম যেতে দিবে না। হাতের বাঁধন একটু আলগা করে বলল, চলো, গাড়িতে চলো। আয়রা না সূচক মাথা নাড়ল। আয়াস চোখ গরম করে বলল, এবার কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আয়াস আয়রার হাত ধরে গাড়িতে নিয়ে গেল। আয়রা এখনো কেঁদেই যাচ্ছে। আয়াস একবার আয়রার দিকে তাকিয়ে চোখ মুখ বন্ধ করে নিল। সামনে এসে আয়রার দুগালে হাত রেখে ভাঙা ভাঙা গলায় বলল, কি হাল করেছো নিজের? আয়াস আয়রার চোখে মুখে তার আদরের ছোঁয়া দিতে লাগলো। আয়রাও খুব আপন করে নিচ্ছে প্রতিটি ছোঁয়া। মনের মানুষটার খুব ছোট ছোট বিষয়গুলো হয়তো খুব গুরুত্ব বহন হয়। আয়রাও এ কদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে তা। তাই তো আয়াস এত কাছে আসতেই নিজেকে আর ধরে রাখতে পারেনি। যখন এতটা ভালোবাসো আমায়, তাহলে এমন কেন করছো? আয়রার হুঁশ আসতেই চোখ মুছে বলে উঠল, আমি বাসায় যাব। আয়েশের মেজাজ এবার চরমভাবে বিগড়ে গেল। কোনো কিছুর তোয়াক্কা না করে আয়রা দুই বাহু সজোরে চেপে ধরল। তুই আমাকে বলবি না, তাই তো? ফাইন, এমন হাল করবো আমার মরা মুখ দেখাটা দূরের কথা, আমি বেঁচে আছি কিনা তাও সেই খবর পর্যন্ত তোর কান অব্দি পৌঁছাবে না। আয়েশের কথাগুলো আয়রার ভেতরে এমনভাবে বিঁধে গেল যে ভেতরের কষ্টটার উপর ভয়ের একটা আবরণ তৈরি হতে লাগলো অনবরত। আয়েশের চোখ দেখে মনে হচ্ছে রেগে আছে, আর রাগের বশে মানুষ যে কোনো কিছু করতে সক্ষম হয়ে ওঠে। যদি সত্যিই আয়েশ আর আয়রার সামনে না আসে। কথাটা ভেবে আর একটা মুহূর্তও দেরি করলো না আয়রা। আয়েশের শার্ট খামচে ধরে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। আয়রার হুট করে এমন কাণ্ডে আয়েশের সব রাগ যেন উবে গেল। এইটুকু বুঝতে পারছে আয়রা অনেক বাধ্য হয়ে এমনটা করছে। আয়াস আয়রার মাথায় হাত বোলাতে লাগলো, আর আয়রার মাথায় টুকরো টুকরো চুমু দিতে লাগলো। কেন করছো এমন? আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। আমার এই জায়গাটা জুড়ে শুধু তোমার বিচারণ, তাহলে কেন বলছো না তোমার অবহেলা আমার সহ্য হচ্ছে না? পাগল হয়ে যাচ্ছি আমি। আয়রা আয়াসকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কয়েকটা দিনের একাকিত্বকে মেটাতে চায় সেই। আয়াসও ছাড়তে চাইছে না। আয়রা আয়েশের বুকে মাথা রেখে সব খুলে বলল। আয়াস কথাগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর আয়রাই বা কি করবে, সেও তো নিরুপায়। আয়াস আয়রাকে বুক থেকে টেনে সোজা করলো। অরু, সবকিছু সমাধান আছে। তুমি আমার কাছে যে এটা কোন অর্থে লুকিয়েছো? কি ভেবেছিলে তোমায় ছেড়ে খুশি থাকবো? আমার কথা একটাবারও ভাবোনি? আমার যদি কিছু হয়ে যেত তখন? আয়রা কথাটা শেষ করতে দেয়নি, তার আগেই আয়রা মুখ চেপে ধরলো। প্লিজ এমন করে বলবেন না। আয়াস নিজের মুখ থেকে আয়রার হাতটা নামিয়ে আয়াসের বুকের বাপাশে আয়রার হাতটা চেপে ধরে বলল, ভালোবাসো আমায়? আয়রা সজল চোখে মাথা তুলে তাকালো। জানো তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে কতটা ছটফট করছি? তোমার চোখে পড়ে না অরু? একটাবার বলো। ভালোবাসি, অনেক ভালোবাসি আয়েশ, অনেক বেশি। আয়েশের ভেতরটা কেঁপে উঠল। এই কথাগুলো তো আয়েশ শুনতে চেয়েছিল, কিন্তু এভাবে তো নয়। আয়েশ আয়রাকে জড়িয়ে ধরল আর নীরবে চোখের জল ফেলতে শুরু করলো। রুমের একটা কোণে দাঁড়িয়ে আছে আয়রার বাবা, হাতটা মুষ্টিবদ্ধ করে, হৃদয়ের ভেতর পাহাড় সমান ক্ষোভ। যে আয়রাকে আজ পর্যন্ত কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই আয়রার গালে চড়গুলো যেন আজ আয়রার বাবার ভেতর পর্যন্ত যাচ্ছে না। আয়রার মা একটার পর একটা চড় দিয়েই যাচ্ছে।
আয়রার দৃষ্টি শুধু নিচের দিকে স্থির রেখেছে। চোখ দিয়ে জল গড়িয়ে এক ফোঁটা করে নিচে পড়ছে। সামনে কিছু ছবি পড়ে আছে। ছবিগুলো আয়রা আর আয়াসের। আজ যখন আয়াস রাস্তার মাঝখানে আয়রাকে জড়িয়ে ধরেছে আর আয়রাও স্বেচ্ছায় আয়াসকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে, সেই সময়ের ছবি। এই ছবিগুলো আয়রার বাবা অফিসে থাকাকালীন আয়রার বাবাকে কেউ পাঠিয়েছে। আয়রার বাবার ছবির এনভেলপটা খুলে ছবিগুলো দেখলো। শরীরের সমস্ত শক্তি কোথায় যেন নিমেষেই হারিয়ে গেল। আয়েশের প্রতি আয়রার দুর্বলতা খানিকটা চোখে পড়লেও আয়রার বাবা ভেবেছে হয়তো সম্পর্কটা ওভাবে আগায়নি তাদের। কয়েকদিন গেলেই আয়রা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু ছবিগুলো দেখে আয়রার বাবা নিস্তব্ধ হয়ে গেল। বুকের বাঁ পাশটাতে একটা চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। কেমন যেন একটা ব্যথা মোচড় দিয়ে উঠেছে। ভাবতেই পারছে না আয়রা তাকে মিথ্যে বলেছে, এত বড় মিথ্যে। আর মানতেই পারছে না ছবির মেয়েটা আয়রা। আয়রার বাবা নিজেকে ঠান্ডা করলো। বারবার এইটা বোঝানোর ট্রাই করছিল, ছবিগুলোতে তো আয়রার চেহারা বোঝা যাচ্ছে না। এইটা তো আয়রা নাও হতে পারে। তার মেয়ে তো এই শিক্ষা দেয়নিও যে এভাবে খোলা রাস্তায় একটা ছেলেকে জড়িয়ে ধরবে। আয়রার বাবা নিজেকে হাজারটা বুঝিয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু ছবিগুলো দেখিয়ে যখন আয়রাকে জিজ্ঞেস করে যে ছবিগুলোতে মেয়েটা ও কিনা, আয়রার চেহারার ভঙ্গি আর চোখের ফোঁটা ফোঁটা জলকণা সবটা স্পষ্ট করে দিল। আয়রার বাবা মেয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে নিলেন। আয়রার মা একটার পর একটা চড় দিয়ে যাচ্ছে। এতটা নির্লজ্জ তুই! ছি, একটা বারো লজ্জা করেনি এরকম রাস্তা ভর্তি মানুষের সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? আমাদের সম্মানের কথা একটা বারো মনে হয়নি? আর বেহায়াপনার সাথে সাথে মিথ্যা বলা শিখে গিয়েছিস, তাই না? ওই দিন না বললি ছেলেটা আর তোর মাঝে এমন কিছুই নেই? তাহলে এগুলো কি? বলেই চড় দিতে লাগলো। আয়রার বাবা আয়রার মাকে ধমক দিয়ে উঠল। কি করবে? মেয়েকে তো রাগের বশে মারা তো দূরের কথা, ছুঁয়েও দেখেনি। মেয়ের গায়ে কেউ হাত তুলবে মানতে পারছে না। আয়রার গালে পড়া এক একটা চড় মনে হচ্ছে ভেতরে গিয়ে বিদ্ধ হচ্ছে। আয়রার মা ধমকের কারণে আয়রার দিকে হাত নিয়ে গেলেও নামিয়ে ফেললো। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বলেই সামনে থেকে চলে গেল। আয়রার মা একবার আয়রার দিকে তাকিয়ে বলল, যদি তোর জন্য ওনের কিছু হয় তোকে মাফ করব না আমি, কোনো দিন না। এমন সন্তান না হওয়ার চেয়ে আমি নিঃসন্তান থাকলেই হাজার গুণ উত্তম হতো। বলেই চলে গেল। আয়রা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তার জীবন গল্পটা এমন না হলে কি পারতো না? এগুলো তো চাইনি সে। কিছু স্বপ্ন গুছিয়েছিল অনেক যত্নে, সেগুলো নীরবে পূরণ হয়ে গেলে কি খুব বিপত্তি হয়ে যেত। আয়রাই ভাবছে সেই ছোটবেলার কিছু কথা। একবার আয়রাকে তার এক টিচার মেরেছিল বলে তার মা তার স্কুল পাল্টিয়ে ফেলেছিল। আজ সেই মা তার গায়ে এতবার হাত উঠালো। আয়রার কাছে কেন যেন সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। এমনও তো হতে পারতো যে হঠাৎ ভেঙে যাওয়া ঘুম আর কিছু বড় নিঃশ্বাসের মাধ্যমে এই দুঃস্বপ্নটা ভেঙে যেত। অর্থহীন কথাগুলো ভাবতে ভাবতে আয়রার চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগলো। মাথাটা ভারী ভারী লাগছে। একটা অসহ্য যন্ত্রণা অনুভব হতে লাগলো। আয়রা রুমের দিকে পা বাড়াতে নিল। এক কদম দেওয়ার আগেই ধপাস করে পড়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। হসপিটালের দরজার বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে আয়রার বাবা। আয়রার মা আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করছে। বারবার একটা কথাই মনে হচ্ছে, মেয়েটাকে এত কিছু শোনালো যদি মেয়েটার কিছু হয়ে যায়। একটা মাত্র সন্তান, মেয়েটার কিছু হয়ে গেলে দুজনের জীবনের কোনো খাতা আর বাকি থাকবে না। এভাবে কথা না শোনালেও পারতো। হঠাৎ আয়েস দৌড়ে এসে রিসেপশনে জিজ্ঞেস করছে, এক্সকিউজ মি, এই জায়গায় আরো নামে একটা মেয়ে অ্যাডমিট হয়েছে। ক্যান ইউ টেল মি তার রুম নম্বরটা কত? নার্সটা তাকিয়ে আছে আয়েশের দিকে। এত জীবন নামই শুনেছে আর বিলবোর্ড দেখেছে আয়েশ মেহবুব চৌধুরী, এই প্রথম সামনে থেকে দেখছে। মহিলাটা রুম নাম্বার বলে দিতেই আয়েশ আবার দৌড়ে সেদিকে গেল। নার্সটা ভাবছে মেয়েটা আসলে তার কি হয় যে এতটা টেনসড হয়ে পড়েছে। আয়েশ রুমের সামনে যেতেই আয়রার রুম থেকে ডাক্তার বেরিয়ে আসলো। আয়রার বাবা ডাক্তারের সামনে যাওয়ার আগেই আয়েশ সামনে গেল। আয়রার বাবা আয়েশের দিকে এক নজর তাকালো। স্যার, আমার অরু ঠিক আছে তো? কি হয়েছে ওর? আমায় বলুন প্লিজ। আয়রার মা এইবার বুঝতে পারলো ছেলেটা কে। পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। চেহারায় চিন্তার ছাপ, উস্কো খুস্কো চুল। ছেলেটা দেখতে বেশ স্মার্ট, রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম নয়। রিল্যাক্স মিস্টার চৌধুরী, তেমন ডেঞ্জারাস কিছু হয়নি। কোনো বিষয় নিয়ে হয়তো প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন উনি, আর সেই কারণে প্রেশার সহ্য করতে না পেরে হয়তো জ্ঞান হারিয়েছেন, এমনটাই ধারণা করছে। আর অনেকটা দুর্বলও লাগছে, একটু খেয়াল রাখবেন। ডাক্তার চলে যেতেই আয়েশ আয়রার রুমের দিকে পা বাড়াতে নিল। তখনই আয়রার বাবা বলে উঠল, দাঁড়াও।
আয়াস থেমে পিছনে তাকালো। ওদিকে যেও না, আমার মেয়ে আমার দায়িত্ব। আর কারো কাছে এখনো আমি আমার মেয়েকে সঁপে দেইনি। আয়াস চুপ করে আছে। দেখো বাবা, আমার মেয়েটার অত শত জ্ঞান নেই, ভুল দেখে চলে গেছে। জানি না মেয়েটা কি বুঝে এমন করলো। আমার মেয়েটা এমন ছিল না। তোমার পরিবারের সাথে আমার কখনো মিলবে না। কোথায় তোমরা আর আমরা কোথায়? আমি বলছি না তুমি খারাপ, কিন্তু আমি আমার মেয়েকে জেনে শুনে তোমার ভয়ানক জীবনের সাথে জড়াতে চাই না। মেয়েটা জানে না, বোঝেও না তোমার জীবনের কতটা রিস্ক। আমার একটা মাত্র মেয়ে, আর ও আমার দুনিয়া। আমি চাই না তোমার জীবনের সাথে জুড়ে আমার মেয়েটাকে হারাতে। মানুষ আমাকে টানা মেরে কথা বলছে আমার মেয়ে নাকি তোমাকে টাকার জন্য ফাঁসিয়েছে, আর এটাও বলছে তুমি তোমার ফায়দার জন্য আমার মেয়েকে। আয়রার বাবা আর কিছু বলতে পারল না, গলাটা ধরে এসেছে। অনেক কষ্টেও কিচ্ছু বলতে পারল না, শুধু অকাতরে চোখের পানি ফেলে যাচ্ছে। আয়াস এই প্রথম দেখছে একটা মেয়ের জন্য তার বাবা এভাবে কান্না করছে। আয়াস চুপ করে তাকিয়ে দেখছে। একটা নার্সকে ইশারা দিল এক গ্লাস পানি নিয়ে আসতে। আয়াস টেনে আয়রার বাবাকে একটা চেয়ারে বসিয়ে দিল। পানির গ্লাসটা আয়রার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নিন। আয়রার বাবা পানিটা নিয়ে খানিকটা খেলো। আঙ্কেল, আপনার কাছে যেমন আয়রা আপনার রাজকন্যা, আমার কাছেও আমার সবকিছু। আমি ওর সাথে কথা বলতে চাই। ও যা বলবে আমি সেটাই মেনে নেবো। প্লিজ না করবেন না। আয়রার বাবা কিচ্ছু বলল না। আয়াস উঠে আয়রার কেবিনে গেল। পিছু পিছু আয়রার মা বাবাও গেল। ভেতরে গিয়ে দেখলো আয়রা বেডের উপর চুপ করে বসে আছে। বিছানার চাদরের দিকে এক মনে চেয়ে আছে। দরজা খোলার বিকট আওয়াজটাও তার কর্ণকুহরে পৌঁছলো না। আয়রার বাবা গিয়ে আয়রার মাথায় হাত দিল। আয়রা ঘুরে তাকালো। কিরে মা, কেমন লাগছে শরীরটা? আয়রা বাবার দিকে তাকাতেই পেছনের দিকে আয়রা আয়াসকে দেখতে পেল। আয়রা মাথা নিচু করে ফেললো। আয়াস একটু একটু করে সামনে আসলো। আয়রার বেডটাতে বসে আয়রাকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে ওর? এসব কিভাবে হলো? আপনি এখানে? আয়াস একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার ফোনে ফোন দিচ্ছিলাম, অরিন বললো যে তুমি নাকি হসপিটালে। আয়রা চুপ করে আছে, কিছু বলল না। এখন কেমন লাগছে? আয়রা নিচের দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান, প্লিজ চলে যান। আয়াস চুপ করে আয়রার দিকে তাকিয়ে আছে। ভেতরটা মনে হচ্ছে কোনো ধার কিছু দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। খুব কষ্টে নিজের কান্নার সংযত রেখে আয়াস বলল, সেই ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তুমি সত্যি চাও আমি তোমার সাথে আর কখনো দেখা না করি? আয়রার ভেতরটা যে চুরমাচুর হয়ে যাচ্ছে। খুব মন চাইছে নিজের ভেতরের বলিটাকে আওড়াতে, কিন্তু তার কাছে যে তার বাবা অনেক বেশি মূল্যবান। হ্যাঁ, আমি চাই আমাদের সম্পর্কটা আর না বাড়ুক, এখানেই ইতি টানতে চাই। এইবার আয়েশা নিজেকে কিছুতেই দমিয়ে রাখতে পারল না। আয়রাকে নিয়ে বোনা প্রতিটা স্বপ্ন মুহূর্তেই একটা স্তূপে চাপা পড়ে গেল। কত আশার জাল বুনেছিল আয়াস, এক চাদরে মুড়ে আয়রাকে আলিঙ্গন করে ঘুমানো। আয়রা ঘুমিয়ে গেলেও সারা রাত জেগে আয়রার মায়াময়ী চেহারা অবলোকন। বৃষ্টির রাতে একসাথে ভেজা, এরকম কত কল্পনার স্মৃতিচাল নিয়ে আয়রাকে বাঁধিয়েছিল হৃদয়ের পিঞ্জরে। কেন যেন হারানোর ভয়টা এতদিন এভাবে হয়নি। হয়তো আয়াসের বাদিকে পাঁজরে আয়রার নাম লেখা নেই, এটাই হয়তো বাস্তবতা। আয়রা একবারের জন্যও আয়াসের দিকে তাকালো না। আয়াস চোখের জল মুছে হাসি মুখে আয়রাকে বলল, অরুরানী, তুমি আমার বাপ আজরের অধিকারিণী হও বা না হও, তুমি তো আমার সর্বত্রই বিচরণ করেছো। আমার সবকিছুই তোমার অংশীদারস্থ করে দিয়েছি আমি। আমার দূরত্বে যদি তুমি খুশি হও, তাহলে তোমার দেওয়া মুহূর্ত আমার জন্য জীবন পার করতে যথেষ্ট। তবে হ্যাঁ, আমার অরুকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। আমার অরুর যদি একটু বিন্দু পরিমাণে কষ্ট হয়, আমি কাউকে ছাড়বো না বলে দিলাম, কাউকে না। সুখে থেকো। বলে আয়াস আয়রার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। আয়াস যাওয়ার পরও আয়রার কোনো হেলদোল নেই, সেই আগের মতো একদিকে তাকিয়ে আছে। আয়রার বাবা মেয়ের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে আয়রাকে বলল, মা চল, বাসায় যাব। আয়রা যেন মৃত লাশ হয়ে আছে, কোনো কথাই যেন শুনতে পাচ্ছে না। আয়রার বাবা কাগজে সাইন করে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে গেল। আয়রার বাবা মেয়েকে অনেক কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আয়রার মুখ থেকে একটা কথাও বের হলো না। বাসায় ফিরে আয়রা নিজের রুমে চলে গেল। নিজের রুমে যাওয়ার সাথে সাথে অরিন দৌড়ে আসলো আয়রার কাছে। আপু আপু তুমি যাওয়ার পর আয়াস ভাইয়া ফোন দিয়েছিল। অরিনের মুখে আয়েশের নামটা শুনতেই আয়রা ভেতরে ভেতরে ক্ষেপে উঠল। নিজেকে পাগল পাগল লাগছে। কি করবে ও? আয়াস ছাড়া কোথায় যাবে ও? বুকের ভেতর ব্যথাটা মোচড় দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যেতে লাগলো।
আয়রা কোনো মতে কভার্টের সামনে গিয়ে জামা নিতে লাগলো। কাভার্ট খোলায় আয়রা আয়েশের দেওয়া শাড়িটা দেখতে পেল। আয়রার খুব শখ ছিল এই শাড়িটা পরে আয়েশকে তার মনের কথা বলবে। শাড়িটাতে হাত বুলিয়ে আয়রা নীরবে কয়েক ফোঁটা চোখের জল ফেললো। অরিন গুটি গুটি পায়ে আয়রার কাছে আসলো। অরিনকে দেখে আয়রা বলল, কিছু বলবে অরিন? অরিন হাতের ফোনটা আয়রার দিকে তুলে দিল। কথা বলো। আয়রার একদম ইচ্ছে নেই কারোর সাথে এখন কথা বলার, তারপরও ফোনটা নিয়ে কানে দিল। হ্যালো? ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না, শুধু কিছু ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে। আয়রার ভেতরটা ডুকরে উঠল। আয়াস? ওরু, পারছি না আমি, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি তো জানো আয়াস তার ওরুকে ছাড়া একদমই অচল। আমার ভেতরে যে শেষ হয়ে যাচ্ছে। আমি কখনো ভাবিনি তোমায় ছাড়া আমার থাকতে হবে। সত্যি করে বলো তো ওরু, তুমি আমায় ছাড়া খুশি তো? বলো না ওরু, সত্যি করে বলো না। তোমার চোখের পানি আমার একদমই সহ্য হয় না, একদম ভিতরটা রুক্ষ হয়ে যায় আমার। ওরু, এই ওরু, কথা বলো না প্লিজ। আয়রা খুব কষ্টে তার কান্নামাখা কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি খুশি দেখতে চান তো? তাহলে আর ফোন দেবেন না, এটাই অনুরোধ আমার। আয়রার কথা শুনে আয়াস একদম নিস্তব্ধ হয়ে গেল। আয়রা ধীরে ধীরে তার ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল। ধপাস করে নিচে বসে পড়ল। এটা কি করলাম আমি? পারলাম আমি আমার আয়েশাকে এতটা কষ্ট দিতে? আয়াস বসে বসে তার ফোনে আয়রার ছবিগুলো দেখছে আর তার উপর হাত বোলাচ্ছে। সুখে থেকে তুমি, এটুকু হলেই চলবে। টুকরো টুকরো মেঘগুলো যখন মন আকাশে ঘনীভূত হতে থাকে, বেলায় অবেলায় বর্ষণ ধারা বইতে থাকে। কারো কাছে সেই বর্ষণ প্রত্যাশিত, কারো কাছে অপ্রত্যাশিত, কারো কাছে মানাটা কষ্ট, কারো কাছে অসম্ভব, বা কারো কাছে সেটা মানিয়ে নেওয়া শ্রেয়। কিছু কিছু সময় আপন মানুষগুলোর জন্য নিজের জীবনের অনেক মূল্যবান জিনিসটাও অকাতরে দূরে ঠেলে দিতে হয়। কিন্তু সেই জিনিসটা যখন তার অস্তিত্বে মিশে যায়, তখন তাকে দূরে রাখা কতটা দুর্বিষহ হয়ে ওঠে তা ওই মানুষটাই জানে। আশেপাশের মানুষগুলোকে খুশি রাখতে তাদের সামনে হাসি মুখে নিজেকে উপস্থাপন করলেও দিন শেষে আর কতটা অভিনয় করা যায়? নিজেকে পৃথিবীতে একটা তুচ্ছতম বস্তু ছাড়া আর কিছুই মনে হয় না তখন। একটা রুদ্ধশ্বাস ছাড়া আর আপন কিছুই থাকে না নিজের কাছে। আয়রার অবস্থাও অনেকটা একই রকম হয়ে গিয়েছে। নিজেকে পরিবারের কাছে হাসি খুশি রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দিনের আলো ফোরাতেই যখন রাত তার ভিন্ন রূপ প্রদর্শন করে, আয়রার মনও বিচলিত হয়ে পড়ে। একটাবার আয়েশের সাথে কথা বলার জন্য একটা চাপা আর্তনাদ ভেতর ভিতর করা আঘাত আনতে থাকে। রাতের পর রাত না ঘুমিয়ে পার করে দেয় আয়রা। রাতের আকাশ যেমন দায়বদ্ধতার আবশ্যকতায় নিজের নীল রংটা ফুটিয়ে তুলতে পারে না, আয়রা আয়েশের জীবনেও সেই দায়িত্ববদ্ধতার কালো অধ্যায় সূচনা ঘটেছে। আয়রা যতই নিজেকে আড়াল করে মা বাবার সামনে উপস্থাপন করে, তারা ঠিকই বুঝতে পারছে তাদের কলিজার টুকরো মেয়েটা খুশি নেই। তারাও যতটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।